আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবার আমাদের এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার আমাদের ক্রিকেটার সাকিব আল হাসানের এক ঘোষণাতেই সম্ভবত সরকার বিপাকে পড়েছে, বিব্রতকর অবস্থায় পড়েছে। তখন তার ওই ঘোষণা সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের কাছে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি সরকারের পক্ষ থেকে কেউ। এবং সাকিবের ওই ঘোষণা আন্তর্জাতিক মহলে কি বার্তা যেতে পারে সে বিষয়ে পরে আসছি। তার আগে ঘোষণাটি সম্পর্কে আপনাদের জানাই, নিশ্চয়ই এর মধ্যে অনেকে জেনেছেন। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে সরকার যদি তার নিরাপত্তা দেয় তাহলে তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বলছেন যে আমি দেশে ফিরে আদালতের বিচার প্রক্রিয়া সহ যা যা করার প্রয়োজন সবই করতে প্রস্তুত। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, তবে সরকারকে আমাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এমনকি তিনি একথাও বলেছেন যে যত দ্রুত সম্ভব তিনি দেশে ফিরতে চান। যদি তা সম্ভব না হয়, ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন সেই তার নেত্রীর সঙ্গেই তিনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন, ফেরার চেষ্টা করবেন এবং দেশে ফিরে তিনি তার অবসরের একটা পরিকল্পনার কথাও জানিয়েছেন যে একটা বিদায়ী সিরিজে অংশ নিতে চান। তো সাকিব আল হাসান রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এর আগে তার যে একাধিকবার দেশে ফেরার প্রস্তুতি এবং সেগুলো কিভাবে ভেস্তে গেল সে বিষয়েও খোলামেলা কথা বলেছেন। তিনি বলেছেন যে 2024 সালের শেষ দিকে অর্থাৎ তৎকালীন ডক্টর ইউনূস সরকারের আশ্বাসে একবার দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন, অর্ধেক পথ যাত্রাও করেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে তিনি যখন দুবাই পৌঁছান তখন তিনি জানতে পারেন যে তাকে নিউ ইয়র্ক ফিরে যেতে হবে, তাকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না। তিনি মন্তব্য করছেন যে 12 ঘন্টার মধ্যে আসলে কি ঘটে গেল আমি জানি না। এরপর আরো একবার তিনি দেশে ফেরার প্রস্তুতি বা পরিকল্পনা নিয়েছিলেন, কিন্তু ওইবার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। এই কারণে তাকে ওই পোস্টের কথা জানিয়ে দেওয়ার পর বলা হয় তাকে দেশে ফিরতে দেওয়া হবে না। এমন মন্তব্য করে তিনি বলছেন যে আমি বুঝতে পারি না বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার মানদণ্ড কিভাবে এটি হতে পারে। এমনকি ডক্টর ইউনূস সরকার তাকে শর্ত দিয়েছিল যে তিনি যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন তাহলে তার দেশে ফেরার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তখন তিনি নাকি বলেছিলেন যেটি প্রশ্নই ওঠে না, তার অবস্থান স্পষ্ট। তিনি আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছেন, আওয়ামী লীগের সঙ্গেই থাকবেন। এসব বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর যারা মুখপাত্রের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু রয়টার্স লিখছে যে তাৎক্ষণিকভাবে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কোনো গণমাধ্যম তার এই সাক্ষাৎকারের পরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে কথা বলেছে। সেখানে এক গতানুগতিক ধারায় অদ্ভুত এক রিপোর্ট চলে আসছে, মন্তব্য চলে আসছে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলছে যে একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সাকিব আল হাসানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, আমরা জানি যে একটা হত্যা মামলা আর একটা দুর্নীতি সংক্রান্ত মামলা।
এবং এই হত্যা মামলার বিষয়গুলো নিয়ে তো অনেক কথা হয়েছে, কে শোনে কার কথা। সাকিব আল হাসান বলছিলেন, রয়টার্সকে জানিয়েছেন যে তাকে যে মামলায় জড়ানো হয়েছে, যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে, ওই হত্যাকাণ্ড যখন সংঘটিত হয় তখন তিনি টরেন্টোতে অবস্থান করছেন। তিনি কিভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারেন? যাই হোক, আমাদের ক্রীড়া প্রতিবন্ধী যে কথাটি বললেন যে যেহেতু তিনি রাজনীতি বেছে নিয়েছেন তার আর ফেরার সুযোগ নেই। আচ্ছা, রাজনীতি বেছে নিয়েছেন ভালো কথা, তিনি হত্যা মামলা আসামি। তিনি তো বলছেন যে তিনি দেশে এসে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে হত্যা মামলা সহ সেগুলোকে ফেস করতে চান এবং নিরাপত্তাটা চেয়েছেন। তিনি তো বলেননি যে আমাকে জামিন দিতে হবে, আমাকে জামিনের শর্তে দেশে আমি আসতে চাই, এই ধরনের কোনো মন্তব্য তো করেননি। এই যে মবের ঘটনাগুলো ঘটছে, এই যে হামলা, নানান ধরনের রক্তপাতের ঘটনা ঘটছে, সেই জায়গা থেকে তিনি বলেছেন যে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। এটি তিনি দাবি করতে পারেন না। তিনি তো জনগণ মানুষ নন, একজন সাধারণ মানুষও এই দাবি করতে পারেন যে আমি বিচারের মুখোমুখি হতে চাই, আমাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, বিচারের আগেই যেন আমাকে মেরে ফেলা না হয়, সন্ত্রাসীদের আক্রমণের শিকার না হই, মবের শিকার যাতে না হয়, এইগুলোই তো বলেছেন তিনি, এর বাইরে তো অন্য কিছু নয়। তার মানে রয়টার্সকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ যেমন কোনো প্রতিক্রিয়া জানায়নি, আর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি কথা বলে খানিকটা নিজেকেই পেঁচিয়ে ফেলেছেন। কি উত্তর দিয়েছেন তা তো শুনেছেনই। এবং সাকিব আল হাসান এই কথা বলার কারণ কি? এই যে দুদিন আগে গত বুধবার দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন ছিল সেখানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। এই কারণে তার পরপরে তার মাগুরা বাড়িতে হামলা করা হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তো তিনি তো বলবেন আশঙ্কার জায়গা থেকে যে আমাকে নিরাপত্তা দিলে আমি বিচারের মুখোমুখি হতে চাই। তাহলে কোনো মানুষকে নিরাপত্তা দেওয়া হবে না? বিচারের মুখোমুখি তারা যে হতে চান সেই সুযোগ দেওয়া হবে না? এই জন্য বলছিলাম যে বিএনপি বিপাকে পড়েছে। কেন বিপাকে পড়েছে? সাকিব আল হাসানের যে পরিচয় সেটি তো একজন রাজনীতিবিদ হিসেবে বা একজন সাবেক সংসদ সদস্য হিসেবে তাকে যতটা মানুষ চেনে আন্তর্জাতিক পর্যায়ে, তার চেয়ে তো 10 গুণ 50 গুণ বেশি মানুষ তাকে চেনেন একজন সাবেক অলরাউন্ডার হিসেবে, ক্রিকেটার হিসেবে, খেলোয়াড় হিসেবে। এবং একজন খেলোয়াড় রাজনীতি করতে গিয়ে হত্যা মামলায় ফেঁসে যেতে পারেন বা একজন খেলোয়াড় হত্যা করবেন, এটা কেউ বিশ্বাস করবেন? কোনো কোনো ক্ষেত্রে আমি তো মনে করি আন্তর্জাতিক পরিমণ্ডলে শেখ হাসিনার যে পরিচিতি, তার যে অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে সাকিব আল হাসানের পরিচয়টা তার চেয়েও একটু অন্যরকম। এখন যদি তাকে সেই ধরনের নিশ্চয়তা না দেওয়া হয়, নিরাপত্তা না দেওয়া হয় বিচারের মুখোমুখি হওয়ার জন্য, তাহলে বার্তাটা কি যাবে? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স থেকে শুরু করে গার্ডিয়ান, ব্লুমবার্গ, বিশ্বখ্যাত যে গণমাধ্যম বার্তা সংস্থাগুলো রয়েছে তা তো একের পর এক শেখ হাসিনা ইন্টারভিউ প্রকাশ করছে, আরো করবে সামনে। এবং এর সাথে সাকিব আল হাসানের বিষয়টি নিশ্চয়ই তারা অন্যভাবে গুরুত্ব দিয়ে দেখবে, যেটি রয়টার্স করলো। অতএব বিএনপি যতটা ফুরফুরে মেজাজে থাকতে চাইছে নানান ধরনের কৌশলে শেখ হাসিনা যাতে না আসে, এটা তো এখন ওপেন সিক্রেট, লোকচুরি কিছু নেই। সাকিব আল হাসানও আসবে না যদি এরকম চাই। বিএনপি আসলে কতটুকু আন্তর্জাতিক চাপের মুখে থেকে তার প্ল্যানিং গুলো বাস্তবায়ন করতে পারবে, অথবা আন্তর্জাতিক মুখে পড়ে বিএনপি কতটা এই জায়গাতে অবস্থান নিতে পারবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। নমস্কার,
ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। যেমন কুকুর তেমন মুগুর। চীনের মানচিত্র যুদ্ধের অস্ত্র, সেই অস্ত্রেই চীনকে জবাব দিল ভারত। কিন্তু আসল খেলাটা কোথায়? একবার বলি কি বিষয়, কোন বিষয়ে কথা বলছি, কোথায় নাম ম্যাপ মানচিত্র যুদ্ধ হলো সেইটা বলি। বন্ধুরা, যুদ্ধ মানেই বন্দুক, কামান, ক্ষেপণাস্ত্র নয়। 21 শতকে এমন যুদ্ধ হয় যেখানে একটা গুলিও চলে না, কোনো সেনা সীমান্ত পার হয় না, অথচ নিঃশব্দে বদলে দেওয়ার চেষ্টা হয় একটি দেশের সীমানা। অস্ত্রটা খুব সাধারণ, একটা মানচিত্র আর কয়েকটি নাম। চীন বহু বছর ধরে ঠিক এই অস্ত্রটাই ভারতের বিরুদ্ধে ব্যবহার করে আসছে। দেখুন, অরুণাচল প্রদেশ ভারতের অঙ্গরাজ্য, সেখানে ভারতের সরকার আছে, ভারতের প্রশাসন আছে, ভারতীয় নাগরিকরা থাকেন, ভারতের সেনাবাহিনী সীমান্ত পাহারা দেয়। কিন্তু চীন বলে না, অরুণাচল প্রদেশের বড় অংশই তাদের, চীনের। বেজিং এই অঞ্চলকে বলে জাংনান, অর্থাৎ সাউথ তিব্বত, দক্ষিণ তিব্বত। শুধু বলেই থেমে থাকেনি, অরুণাচলের ভারতীয় জায়গাগুলো, যে অরুণাচলের যে ভারতের মধ্যে রয়েছে যে রাজ্য, তার জায়গাগুলোর নাম পাল্টে নিজেদের মতো চীনা নাম দিয়ে সরকারি তালিকা পর্যন্ত প্রকাশ করেছে বেজিং এটা, এবং সেটা সারা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে। ভারত এতদিন শুধু করতো কি, ওরা নাম পাল্টে দেয়, নাম দিয়ে দেয় ভারতের জায়গা চীনা নাম, আর ভারত বারবার প্রতিবাদ করে। ওরা আবার নাম দেয়, ভারত প্রতিবাদ করে, আবার নাম দিল চীন, ভারত প্রতিবাদ করে। এবং এইবার শুধু করছে, ভারত এতদিন ভদ্র ভাষায় বলতো, আপনি আমার বাড়ির নাম পাল্টে দিলেই বাড়িটা আপনার হয়ে যায় না। চীন থামেনি, থামার কথাও নয় চীনের। এবার ভারতও খেলার পদ্ধতিটা পাল্টে দিল। তারা কি করলো? শুধু প্রতিবাদ নয়, তারা করলো কি, তাদের যেসব অংশ চীনের দেশের মধ্যে রয়েছে, চীনের অধিকারে রয়েছে, সেই জায়গাগুলো, সেই সাথে সাথে চীন যে জায়গাগুলোর নাম দিয়েছে, অরুণাচল প্রদেশের যে জায়গাগুলো ভারতের দখলে আছে, অথচ চীন নাম দিয়েছে চীনা নাম, সেই জায়গাগুলোর মধ্যে এইরকম বেশ কিছু জায়গার নাম আগে নাম ছিল না, কিন্তু সেই সমস্ত নামগুলো ভারত করলো কি, নিজেদের দেশের নামে তাদের নামটা দিয়ে সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে সেটা ছেপে দিল। বোঝাতে পারলাম ব্যাপারটা? অর্থাৎ ভারতের মধ্যে অরুণাচল প্রদেশের যেসব জায়গা, যে জায়গাগুলোর নাম চীন করতো কি তাদের মতো করে দিয়ে রাখতো, ভারত করলো কি সেই জায়গাগুলোর নাম নিজেদের মতো করে দিয়ে দিল, দিয়ে মানচিত্রে সেইগুলো সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে প্রকাশ করে দিল। শুধু সেই জায়গাগুলোই নয়, চীনের দখলেও আছে, অথচ ভারত তাদেরকে নিজেদের জায়গা মনে করে, এমন জায়গাও পর্যন্ত ভারত তাদের নাম ভারত নাম দিয়েছে। এই মোট এইগুলোর নাম হয়েছে 27টা জায়গা। এই 27টা জায়গার মধ্যে একটা রয়েছে, একটা কেন 2-3টে এমন নাম আছে যেগুলো ভারতের পুরনো ক্ষত, পুরনো ঘা, সেটা শুকায়নি। যেমন তার নাম হচ্ছে লংজু। এই লংজু নামটা এখান থেকে আজকের এই গল্পটা, আজকে যে প্রতিবেদনটা, এখান থেকেই শুরু করি। প্রথমে বলি চীন নাম পাল্টায় কেন।
প্রশ্নটা খুব স্বাভাবিক। একটা পাহাড়ের নাম বদলে দিলাম, একটা গ্রামের চীনা নাম দিলাম, তাতে কি হলো? ভারত কি জায়গাটা চীনকে দিয়ে দেবে? অবশ্যই নয়। তাহলে বেজিং এই কাজ বারবার করে কেন? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে টেরিটোরিয়াল ডিসপিউট বা ভূখণ্ডের বিরোধ শুধু সেনাবাহিনী দিয়ে লড়া হয় না, লড়াই হয় ইতিহাস দিয়ে, লড়াই হয় মানচিত্র দিয়ে, লড়াই হয় সরকারি নথি দিয়ে, এমনকি লড়াই হয় নাম দিয়েও। চীন যদি ধরুন বছরের পর বছর তার সরকারি মানচিত্রে অরুণাচলের একটি জায়গাকে চীনা নামে দেখায়, সরকারি নথিতে সেই নাম ব্যবহার করে, নিজেদের নাগরিকদের সেই নাম শেখাতে থাকে, তাহলে একটা ন্যারেটিভ তৈরি হয়ে যায়। তারপর বেজিং বলতে পারে কোনোদিন, দেখুন আমরা তো বহু বছর ধরে এই জায়গাকে আমাদের ভূখণ্ড হিসেবে দেখিয়ে এসেছি, এটা ভারত দখল করে নিয়েছে। এটাই হলো কার্টোগ্রাফিক অ্যাসারশন। সহজ বাংলায় বললে মানচিত্র ব্যবহার করে নিজের দাবিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা। চীন এই কাজ একবার করেনি। 2017 সালে চীন প্রথম সাম্প্রতিক বড় তালিকা প্রকাশ করলো, অরুণাচলের 6টা জায়গার তথাকথিত স্ট্যান্ডার্ড চাইনিজ নাম দিল। 2021 সালে আবার দিল 15টা, কটা হলো 21টা মোট। 2023 সালে আরো 11টা, মানে 32টা হয়ে গেল। 2024 সালে একসঙ্গে 30টা জায়গার নাম পাল্টে দিয়ে দিল, চীনা নাম দিয়ে দিল, মানে 62টা। আবার 2025 সালের মে মাসে আরো 27টা জায়গাকে চীনা নাম দিয়ে দিল। জায়গাটা কার? ভারতের। কোথায় আছে? অরুণাচলে, ভারতের অধিকারে। এর মধ্যে পাহাড় ছিল, নদী ছিল, গিরিপথ ছিল, বসতি ছিল। অর্থাৎ এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক স্ট্র্যাটেজি চীনের। চীন অরুণাচল প্রদেশের প্রায় 90,000 বর্গ কিলোমিটার এলাকা নিজেদের দাবি করে এবং এই অঞ্চলটিকে তারা বলে সাউথ টিবেট বা দক্ষিণ তিব্বত। ভারত প্রতিবার সেই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের বক্তব্য খুব পরিষ্কার, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, নাম পাল্টালে বাস্তবতা পাল্টায় না। কথাটা ঠিক, কিন্তু এবার ভারত শুধু কথায় উত্তর দিল না, শুধু প্রতিবাদ করলো না, মানচিত্রে উত্তর দিল। ভারতের 27 জায়গার গল্পটা কি? 27টা নাম চেঞ্জ করেছে এই কয়েকদিন আগেই। কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে আলোচনা করে 27টা গুরুত্বপূর্ণ জায়গা ও জিওগ্রাফিক্যাল ফিচার তাদের সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে স্ট্যান্ডার্ড নামে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করেছে। সরকারি বক্তব্যের কি উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, জায়গাগুলিকে নির্ভুলভাবে চিহ্নিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সেগুলো সম্পর্কে একটা জাগরুকতা, অ্যাওয়ারনেস বাড়ানো। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে সরকারি মানচিত্রের একটা আলাদা গুরুত্ব আছে, কারণ সার্ভে অফ ইন্ডিয়া কোনো পর্যটন সংস্থার ছাপানো মানচিত্র নয়। এটি ভারতের জাতীয় ম্যাপিং অথরিটি মানচিত্র তৈরি করে। অর্থাৎ ভারত তার অফিসিয়াল কার্টোগ্রাফিতে বলছে আমাদের টেরিটরি সম্পর্কে আমাদের সরকারি অবস্থান এটাই। কিন্তু আবার বললাম, এই সবের বাইরেও একটা আকর্ষণীয় একটি চরিত্র আছে, সেই চরিত্রটার নাম লংজু। এই লংজু 1959 সালে ফিরে যাই। ভারত চীন যুদ্ধ কবে হয়েছিল? 62 সালে। তারও 3 বছর আগে সীমান্তে এমন কিছু ঘটনা ঘটেছিল যেগুলি আসন্ন ঝড়ের পূর্বাভাস দিয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহেরু
তিনি সেই পূর্বাভাসকে পাত্তাই দেননি। তিনি তখনও হিন্দি চীনি ভাই ভাই করছেন। এবং 1959 সালে কি হয়েছিল, এই লংজুতে একটা বড় ঘটনা ঘটেছিল। লংজু হচ্ছে বর্তমান যে অরুণাচল প্রদেশ, তার আপার সুবনশিরি সেক্টরের কাছে। এবং সেটা কিন্তু 1959 সালের ওই চীন দখল করে নেওয়ার আগে পর্যন্ত সেটা ভারতের ছিল, ভারতের ভূখণ্ড। তারপর সেটা করলো কি, এটা কোন জায়গায় আছে, এটা লংজু হচ্ছে ম্যাকমোহন লাইনের দক্ষিণে। এই ম্যাকমোহন লাইনটা চীন কিন্তু একে বৈধ আন্তর্জাতিক সীমান্ত মানে না। 1959 সালে লংজু এলাকায় ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়। তারপর পরিস্থিতি বদলে যায়, লংজু চলে যায় চীনের নিয়ন্ত্রণে। আজও সেই নিয়ন্ত্রণ তারা চীনের অধিকারে আছে। ভারত, তার মানে লংজু কোথায় আছে, চীনের দখলে। ভারত তাদেরকে দাবি করছে, কিন্তু 1959 সাল থেকে ভারত সেটা ফিরিয়ে নেয়ার ব্যাপারে কিংবা অন্য কোন রকম কিচ্ছু করেনি। এই অবস্থায় আজকে এসে ভারত করলো কি, বলল যে এই জায়গাটি আমাদের নাম দিচ্ছি এই লংজু। তো তার মানে ভারত দেখালো চীন যেমন ভারতের দখলে থাকা এলাকাকে তারা নাম দিচ্ছে, যদিও সেটা ভারতেরই এলাকা, চীন জবরদস্তি নাম দিচ্ছে। আর ভারত এবার করলো কি, নিজেদের এলাকায় যেটা চীন দখল করে রেখে দিয়েছে সেই জায়গার নাম নিজেরা দিয়ে দিল। অর্থাৎ এটা পাঠিয়ে জায়গাটা পুনর্দখল হচ্ছে না, সীমান্ত বদলাচ্ছে না, কিন্তু ভারত বলছে চীনের হাতে জায়গাটার ফিজিক্যাল কন্ট্রোল রয়েছে, কিন্তু ভারত তার টেরিটোরিয়াল ক্লেম ছেড়ে দেয়নি। এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা টেরিটরি বহু দশক অন্য দেশের নিয়ন্ত্রণে থাকলে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে, আপনারা এতদিন কি করছিলেন, আপনারা কি দাবিটা ছেড়ে দিয়েছিলেন? 1959-এ জওয়াহরলাল নেহরু ওর জায়গাটা ছেড়ে দেওয়ার পর থেকে হাত গুটিয়ে বসেছিলেন। আর রাহুল গান্ধীরা বলেন যে নরেন্দ্র মোদী আমলের সরকার, তারা চীনের কাছে এতটা জমি ছেড়েছে, অতটা জমি ছেড়েছে। অথচ ইতিহাসের পেছন দিকে তাকালেই বুঝতে পারবে কে কাদের কাছে কতটা জমি ছেড়েছে। ভারত তার সরকারি মানচিত্রে নিজের অবস্থান স্পষ্ট রাখলে ভবিষ্যতের বাউন্ডারি নেগোসিয়েশনে বলতে পারবে ভারত কখনো তার দাবি পরিত্যাগ করেনি, ওই জায়গা আমাদের। এবার বুঝুন, চীনের ওষুধ তার মানে চীনকেই দিল, যেমন কুকুর তেমন মুগুর। চীন অরুণাচলের ভারত নিয়ন্ত্রিত জায়গার চীনা নাম দেয়, ভারত বলে নাম দিলেই জায়গা তোমাদের হয়ে যায় না। 100% ঠিক, কিন্তু ভারত এবার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করলো, সেগুলো হচ্ছে নিজেদের অফিসিয়াল ম্যাপ এবং জিওগ্রাফিক্যাল নমিনক্লেচারের মধ্যে আরো স্পষ্ট করে তুলে দিল নিজের দাবি। অর্থাৎ দিল্লির বার্তা অনেকটা এরকম, তোমরা যদি মানচিত্র দিয়ে তোমাদের ক্লেম প্রতিষ্ঠা করতে চাও, ভারতও মানচিত্রে নিজের ক্লেম স্পষ্ট করবে। এই জন্যই আমি ঘটনাটাকে বলবো কাউন্টার ম্যাপ ওয়ারফেয়ার, মানে এটা মানচিত্রের লড়াই। তবে একটা কথা পরিষ্কার রাখা দরকার, ভারত চীনের মতো হুবহু এক কাজ করছে এই কথা বোঝা যায় না। ভারত কখনো চীনের নিজের জমিকে ভারত দখল করে নিজেদের নাম দিচ্ছে না। ভারত যে নামটা দিচ্ছে সেটা হচ্ছে ভারতের নিজের জমি, যেটা চীন দখল করে রেখেছে, সেইখানে ভারত তার নাম দিয়ে নিজেদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করে রাখলো। এবং এই স্ট্র্যাটেজিক মেসেজে একটা মিল আছে। যেমন ধরুন, নিজের টেরিটোরিয়াল ক্লেমকে
সরকারি নথি এবং মানচিত্রে প্রতিষ্ঠিত রাখা ম্যাকমোহন লাইন আর এলএসি, এই দুটো যদিও এক নয়, এবং আমি আগেই বলেছি এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেখানটায় আর ম্যাকমোহন লাইন তৈরি হয়েছিল 1914 সালের সিমলা কনভেনশনের সময়। ভারত পূর্বাঞ্চলে এই লাইনকে তার আন্তর্জাতিক সীমান্তের ভিত্তি হিসেবে দেখে, চীন সেটা দেখে না। আর এলএসি হচ্ছে কি, আজ বাস্তবে ভারতীয় বাহিনী কতদূর পর্যন্ত নিয়ন্ত্রণ করছে এবং চীনা বাহিনী কোথায় নিয়ন্ত্রণ করছে, এই যে সীমারেখাটা, এই সীমাটাই হচ্ছে এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এলএসির সঠিক অ্যালাইনমেন্ট নিয়েও ভারত ও চীনের ধারণা সব জায়গায় এক নয়, তাই সীমান্তে মাঝে মধ্যেই পেট্রোল কনফ্রন্টেশন হয়। এই কারণে লংজুর মতো জায়গা বোঝার সময় আমরা বলতে পারি যে ভারত অ্যাকচুয়াল কন্ট্রোল তার কাছে নেই, কিন্তু ভারত লংজু ফেরত নেওয়ার প্রস্তুতি হয়তো নিচ্ছে না এখন, কিন্তু লংজুর জন্য ভারত বলে রাখলো যে তোমরা আমাদের জায়গায় নিয়ে রেখে দিয়েছ, কিন্তু আমরা যার দাবি ছাড়িনি, আমরা তার নামচিত্র আমাদের ম্যাপে দেখিয়ে দিলাম এটা ভারতের। মানচিত্রে একটা জায়গা দেখানো সামরিক অভিযান এক জিনিস নয়, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে গুলি না চালিয়ে, যুদ্ধ না করে নিজের রাজনৈতিক ও টেরিটোরিয়াল পজিশন আরো পরিষ্কার করে দিল ভারত। বলল ভারত যে আমরা আলোচনা করব, সীমান্তে শান্তি চাই, কিন্তু নিজের দাবি ভুলে যাব না। চীনের জন্য বার্তাটা কোথায়? এখানে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, গত কয়েক বছরে ভারত চীন সম্পর্ককে আবার কিছুটা স্বাভাবিক করার চেষ্টা হয়েছে, কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা মানে টেরিটোরিয়াল ডিসপিউট, এটা ভুলে যাওয়া নয়। দিল্লি এই দুটো ট্র্যাক পাশাপাশি চালাতে চাইল, একদিকে ডিপ্লোম্যাটিক এনগেজমেন্ট, ব্যবসা করব ইত্যাদি সবকিছুই ঠিক আছে, অন্যদিকে টেরিটোরিয়াল অ্যাসার্শন, অর্থাৎ কথা হবে, ব্যবসা হবে, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হবে, কিন্তু অরুণাচল নিয়ে ভারতের অফিসিয়াল পজিশন নরম হবে না। এর বাস্তব লাভটা কি তাহলে? কেউ প্রশ্ন করতেই পারেন, মানচিত্রে নাম লিখে কি লাভ? চীনের সেনা কি সরে যাবেন না? লংজু কি আগামীকাল ভারতের হাতে চলে আসবেন না? তাহলে লাভটা কোথায়? লাভ চারটি। প্রথমত, ভারতের ক্লেমের ডকুমেন্টারি একটা এভিডেন্স থাকলো, কন্টিনিউটি থাকলো। দ্বিতীয়ত, ভবিষ্যতের বাউন্ডারি নেগোসিয়েশনে ভারতের অবস্থান স্পষ্ট করে রাখা হলো। তৃতীয়ত, চীনের একতরফা এই মানচিত্র প্রোপাগান্ডা, এইটার আনকন্টেস্টেড থাকলো না, অর্থাৎ ভারতও নেমে পড়লো ওই একই খেলায়। আর চতুর্থত, নিজের নাগরিকদের কাছে ভারত পরিষ্কার করে দিল কোন টেরিটরি সম্পর্কে ভারতের অফিসিয়াল পজিশন কি। সুতরাং এইগুলোই হচ্ছে সব থেকে বড় জিনিস। এইবার 1 ইঞ্চি মানে এখান থেকে আর একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে মানচিত্রে লড়াই যেমন সভারেন্টি রক্ষার অস্ত্র, তেমনি ডিপ্লোমেসির জন্য কখনো কখনো বোঝাও হয়ে ওঠে। বন্ধুরা, লংজুর গল্পটা আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়। 1959 সালে যেখানে ভারত চীন সংঘর্ষ হয়েছিল, 1962 যুদ্ধের এত দশক পরেও সেই জায়গার প্রশ্ন শেষ হয়নি। সীমান্তে আজ হয়তো গুলি চলছে না, কিন্তু লড়াই থামেনি। শুধু অস্ত্র বদলেছে, কখনো রাস্তা, কখনো সেতু, কখনো সীমান্ত গ্রাম, কখনো কূটনীতি, আর কখনো একটা মানচিত্রের উপর লেখা একটা নাম। চীন বহু বছর ধরে এই খেলা খেলে আসছে। তারা বলছে অরুণাচল আমাদের, সাউথ টিবেট, এই তিব্বতটাই, টিবেট তার জবরদখল করে নিয়েছে তিব্বতীদের কাছ থেকে। ভারত বলছে অরুণাচল ভারতের ছিল, ভারতের আছে, ভারতের থাকবে। আর এবার ভারত শুধু কথায় নয়,
অফিসিয়াল কার্টোগ্রাফিতেও নিজের অবস্থান আরো স্পষ্ট করছেন। এখন এই যে টোটাল জায়গাগুলো, এখানটায় একটা জিনিস সেখানটায় বলতে হবে যে চীন ভবিষ্যতে, আজকে না হয় চীন দ্বিতীয় শক্তি সামরিক, আর্থিক সব দিক দিয়ে দ্বিতীয় শক্তি। ভারত 3 নম্বরে আছে, আর্থিক দিক দিয়ে ইত্যাদি দিকে 3 নম্বর, তার নিচে আছেন। এমন দিন তো আসতে পারে, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে, যখন চীনকে ছাপিয়ে উপরে উঠতে পারে ভারত সব দিক দিয়ে। সুতরাং সেই দিনের জন্য আগের থেকেই রাস্তা তৈরি করা হচ্ছে এবং সেটা করে রাখলো ভারত। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।